আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিএমএম আদালতে আইনজীবীদের বিক্ষোভের পর বিচারক ছুটিতে, আন্দোলন স্থগিত। সমরাস্ত্র ও নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আনকারা। দ্রুতই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান, সীমান্ত হত্যা আসবে শূন্যের কোঠায়, জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও ৩০ মৃত্যু। ডিজিটাল প্ল্যাটফর্মে সরব ভাস্কর্য বিরোধী চক্র, মুক্তিযুদ্ধ ও সংবিধানকে কটাক্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: পদ্মা জয়ের স্মৃতি কখনো ভোলার নয়, শেখ হাসিনার নামে সেতুর নামকরণ দাবি। আইনজীবীদের দাবির মুখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে ছুটিতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও তাকে প্রত্যাহার না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। আসাদুজ্জামানের আদালত ছাড়া বাকি সব আদালতের কার্যক্রম চলবে বলে জানান আইনজীবীরা। আদিত্য মামুনের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের এজলাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে সমবেত হন আইনজীবীরা। সিএমএম আদালতের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। বিচারক দেরিতে আসায় কারণ জানতে চাইলে আইনজীবী রুবেল আহমেদ ভূঁইয়াকে 2 ঘণ্টা কাঠগড়ায় আটকে রাখায় তার প্রত্যাহার চান আইনজীবীরা। আইনজীবীকে অযাচিতভাবে হেনস্থা করার প্রতিবাদে আসাদুজ্জামানের প্রত্যাহার চেয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। এরূপ আচরণ সবাই করে, আমি একটু প্রতিবাদ করে আমাকে গ্রেপ্তার করছে। আমাদের দাবি হলো তাকে সিএমএম করতে প্রত্যাহার করতে হবে। দীর্ঘ 4 ঘণ্টা বিক্ষোভের পর ঢাকা বার নেতারা সংহতি জানান বিক্ষুব্ধ আইনজীবীদের সাথে। পরে কর্তৃপক্ষ আসাদুজ্জামানকে 2 দিনের ছুটিতে পাঠায়। তাৎক্ষণিকভাবে ওনাকে বিজ্ঞ সিএমএম স্যার ছুটি ঘোষণা করে দিয়েছে। পরবর্তী আমাদের বারের নির্দেশনা ছাড়া আমরা কোনো আন্দোলনে অংশগ্রহণ করব না। সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করেছে, এই দাবির ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছে। আজ থেকে আসাদুজ্জামান নূর সাহেবের কোনো কোর্ট বন্ধ থাকবে, অর্থাৎ ওনাকে ছুটি দেওয়া হয়েছে। তবে ছুটিতে সন্তুষ্ট নন আইনজীবীরা। আইনের লঙ্ঘন কে করেছে তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে বলে জানান পাবলিক প্রসিকিউটর। এটার তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের ঢাকা আইনজীবী সমিতির সাবেক এবং বর্তমান সভাপতি, সেক্রেটারি সহ আইনজীবী নেতৃবৃন্দকে জানিয়েছেন যে তিনি এটির একটি অত্যন্ত সুন্দর সমাধান দিবেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এমন ঘটনার নিন্দাও জানান আইনজীবীরা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ চাইলে নির্মাণ ও সমরাস্ত্র খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, আর রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ঢাকার সাথে কাজ করতে চায় আনকারা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। করোনা মহামারী মোকাবেলায় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন নবী। সফরের দ্বিতীয় দিনে গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগু। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। 2 দেশের বাণিজ্যের বর্তমান অবস্থা এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। স্থান পায় করোনা মহামারী মোকাবেলা এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সেসব কথাই জানালেন 2 পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগু বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে প্রত্যাবাসনই এ সমস্যার সমাধান। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে
বাংলাদেশের সাথে থাকবে তার দেশ। Continue working with Myanmar for a safe, voluntary and dignified return. প্রশংসা করেন করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ ও প্রস্তুতির। বলেন এই সংকট মোকাবেলায় চিকিৎসা উপকরণ সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। বাংলাদেশ চাইলে নির্মাণ ও সমরাস্ত্র শিল্পে তুরস্কের বিনিয়োগের আগ্রহ আছে বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। And there is a wide range of investment and trade opportunities from health to defense industry. One of the best quality, very competitive price, no conditionality, no preconditions or political conditions. One of the best in the world. We are second after China in construction sector. Therefore, they are also interested to undertake all those possible projects. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলা শুধু বাংলাদেশের একার দায়িত্ব নয়, এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কেও। For being a true and a reliable friend, in particular on the issues of concerning Rohingya crisis. এই বৈঠকে বাংলাদেশ তুরস্ক বাণিজ্যের বর্তমান আকার $1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। Bilateral trade volume, $2 billion. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শীঘ্রই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হবে, এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসতে ভারতের সাথে আলোচনায় মতৈক্য হয়েছে। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে এসব জানান ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তাকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মত বিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে। আলোচনা শেষে ওবায়দুল কাদের বলেন, আস্থা আর বিশ্বাসের এ সম্পর্কের ভিত্তিতেই আসবে তিস্তা সমস্যার সমাধান। আমাদের লং স্ট্যান্ডিং প্রবলেমের মধ্যে তিস্তার পানি বন্টনটা একটা সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি যে তিস্তা পানি বন্টন সমস্যা ব্যাপারেও একটা এগ্রিমেন্ট অচিরেই হবে এবং এ ব্যাপারে আমরা সবুজ সংকেতও পাচ্ছি। দীর্ঘদিন ধরে সীমান্তে যে হত্যা তারও সুরাহা হবে অচিরেই। সীমান্তে হত্যাকাণ্ড জিরোতে নামিয়ে আনা যায় সে ব্যাপারে উদ্যোগ অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। ভারত সরকার করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও তা পেয়ে যাবে আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার। আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। উই আর পার্টনার্স নট জাস্ট for the liberation of Bangladesh, but partners for the development of Bangladesh. বাংলাদেশ ভারতের এই সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলেও আশা জানান দোরাইস্বামী। His Excellency the General Secretary and the প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। As always, নতুন ধরনের করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য ফেরত যাত্রীদের 7 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ব্রিটেনের সাথে ফ্লাইট চলাচল স্থগিত রাখতে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে ভ্রাম্যমাণ করোনা টেস্টিং ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। যেসব দেশে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে সেখান থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশনে আলাদা লাইন সহ অন্যান্য ব্যবস্থা নেয়ার কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, এই মহামারী মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। যারা ইউকে থেকে আসবে তাদের 7 দিন রাখবো আমরা, তাদেরকে 3 দিনের জায়গায় 7 দিন রেখে টেস্ট করে তারপরে তাদেরকে আবার সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার আমরা ব্যবস্থা নেব। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সংস্কার কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এ সময় তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে আসা সকল যাত্রীকে আলাদাভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পিসিআর টেস্ট ছাড়া কোনো যাত্রীকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইউকের ব্যাপারে যে কনসার্ন, এটা আমাদের সরকারের মধ্য থেকে এটা কনসার্ন। সুতরাং এদের ব্যাপারে কোনো ধরনের ক্ষতি হোক, স্বাস্থ্য ঝুঁকি হোক, এই ধরনের কোনো ব্যবস্থা এখানে থাকবে না।
তাদের ব্যাপারে স্পেশাল ব্যবস্থা নেওয়া হবে। করোনা মহামারীর মধ্যেও যাত্রী সেবার মান বাড়াতে দেশের সবকটি বিমানবন্দরে সংস্কার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে আরও ১,৩৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৫,৯৩২। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,০৪,৮৬৮ জন। মোট মৃত্যু ৭,৩৫৯ জনে দাঁড়িয়েছে। ২,৪১৬ সহ সুস্থ হয়েছে মোট ৪,৪৪,৩৪৫ জন। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাসে বাড়ছে উৎকণ্ঠা। প্রায় ৭০% বেশি সংক্রমণক্ষম ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্বজুড়েই। অনেক জায়গায় ছড়িয়ে পড়লেও এখনও শনাক্ত হয়নি বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের সাথে ফ্রান্স যোগাযোগ স্বাভাবিক করলেও বাকি দেশগুলো নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আজহারুল ইসলামের রিপোর্ট। যুক্তরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ, বাড়ছে আতঙ্ক। নতুন ধরনের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই একদিনেই আক্রান্ত সর্বোচ্চ ৩৬,৮০০। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে সেপ্টেম্বরে রূপান্তরের মাধ্যমে করোনার এই নতুন ধরনটির আবিষ্কার ঘটে। অক্টোবরে যারা আক্রান্ত হয়েছেন তাদের ৫০% মধ্যেই নতুন এ ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ধরনের এই করোনা ভাইরাসের ২৩টি ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখা গেছে। এর সংক্রমণ ক্ষমতা ৭০% বেশি। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে। তবে যুক্তরাজ্যের সাথে সীমান্ত চালু করতে যাচ্ছে ফ্রান্স। স্বাভাবিক রেল, নৌ এবং বিমান চলাচল। করোনার নতুন প্রজাতির কারণে ৪৮ ঘন্টার জন্য ব্রিটিশ নাগরিকদের ফ্রান্সে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখনও করোনার নতুন ধরন চিহ্নিত হয়নি। সংস্থাটি বলছে, নতুন ধরনের করোনা ভাইরাস ইতিমধ্যেই দেশটিতে পৌঁছে গেছে, তবে তা এখনও শনাক্ত হয়নি। আর শনাক্ত হওয়া নতুন প্রজাতির করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ২ ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার, মডার্না। তাদের আশা, সম্প্রতি উদ্ভাবিত ভ্যাকসিনেই ভাইরাসটির নতুন ধরন মোকাবেলা করা সম্ভব হবে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। অসাম্প্রদায়িক বাংলাদেশ আর মুক্তিযুদ্ধকে কটাক্ষ করাই ভাস্কর্য বিরোধীদের মূল লক্ষ্য। চলতি মাসে ভাস্কর্য বিরোধীদের প্রকাশ্য সভা সমাবেশ কমে গেলেও ডিজিটাল প্ল্যাটফর্মে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সরব তারা। উচ্চ আদালত, বিচার বিভাগ ও সংবিধান বিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ আর সংবিধানের উল্টো পথে চলা ভাস্কর্য বিরোধী অপতৎপরতা রোধে এখনই ব্যবস্থা নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। ৪০ সালে যদি ব্রিটিশ থেকে পাকিস্তান না হতো, ৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ অস্তিত্ব লাভ করতে পারত না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, বদ্ধভূমি আর জাতীয় স্মৃতিসৌধ নিয়ে চলছে মিথ্যাচার। ডিজিটাল প্ল্যাটফর্মেই এখন সবচেয়ে বেশি সরব সাম্প্রদায়িক গোষ্ঠী। মুসলমানদের হাত থেকে শাসন ইংরেজদের হাতে চলে যাওয়াতে হিন্দুরা এটাকে আশীর্বাদ মনে করেছে। জাতীয় পতাকা মাথায় বেঁধেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার উদ্ধত্ত দেখাচ্ছে তারা। গত নভেম্বরে শুরু হওয়া ভাস্কর্য বিরোধী তৎপরতা এখন আর প্রকাশ্যে নেই, তবে নানাভাবে হুমকি অব্যাহত আছে। কোন নেতার নেত্রীর গোলামি নয়, কোন ব্যক্তির পূজা নয়। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার পর ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যেও আঘাত আসে। এসবের পাশাপাশি নারীর শরীর, চরিত্র ও শিক্ষা নিয়ে চলছে ব্যঙ্গ বিদ্রুপ। কর্মজীবী নারীকে নিয়েও হচ্ছে নানা অশালীন মন্তব্য। আমার মা বোনেরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। উচ্চ আদালত আর বিচার বিভাগ নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়ছেন না তারা। বিচারপতি হইছে। ভাস্কর্যকে নাজায়েজ ফতোয়া দেয়া হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতা, বিবৃতি ও টকশোতে অংশ নেয়া জায়েজ বলে মন্তব্য তাদের। এটা সরাসরি সম্প্রচার, এটা কেউ দেখলে
অন করলে দেখবে, অন না করলে দেখবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা নজরদারিতে আছে এবং দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। উগ্র সাম্প্রদায়িক একটা গোষ্ঠী ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইনে খুব বেশি সরব তারা, এদের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে এবং আমাদের সিআইডির যে সাইবার ইউনিট তাদের যাবতীয় কার্যক্রম মনিটর করছে, কে কে কেমন সরব এই ব্যাপারে আমরা সার্বক্ষণিকই নজরদারি রাখছি। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া গোষ্ঠীর শেকড় অনেক গভীরে। এরা হচ্ছে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড়। 13 সালে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে, পাকিস্তানের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে, বঙ্গবন্ধুর খুনিদের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে। এরা বাংলাদেশে রাজনৈতিক অশান্তি তৈরি করে। সংবিধানের উল্টো পথে চলা শক্তিকে প্রতিহত করেই দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য এই রাজনীতি বিশ্লেষকের। যারা হইচই করছে তার একটা অংশ কিন্তু আসলে বিশ্বাসই করছে একেবারে, কারণ তারা ছোটবেলা থেকে ওটাই শিখে এসেছে। ভাস্কর্য বিরোধী সাম্প্রদায়িক শক্তি প্রশ্রয় পেলে সুযোগ সন্ধানীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলেও মন্তব্য তার। যখনই ঘটনা এগুলো হয়েছে তখনই বিভিন্ন ফোর্স কিন্তু চেষ্টা করে এই সুযোগে একটা রাজনীতি করা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে 4 বছরে এমপি পাপুলের 350 কোটি টাকা লেনদেন, আত্মীয়দের 613 ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত। রংপুরে প্রতিবন্ধী অটো চালককে অমানবিক নির্যাতন করে হত্যা, জড়িত পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী গ্রেফতার। রাত 11টার 21 সংবাদে। বিশিষ্ট নাট্যকার ও নাট্য নির্দেশক মান্নান হীরা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। বুধবার রাত 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মান্নান হীরা পথনাটক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দীর্ঘজীবন। পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্য দলের অধিকর্তা ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। 2014 সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র 71-এর ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। গরম ভাতের গল্প ও 71-এর রং পেন্সিল নামে দুটি স্বল্প দৈর্ঘ্য পরিচালনা করেন নাট্যজন মান্নান হীরা। জিয়াউর রহমান ছিলেন ধূর্ত ষড়যন্ত্রকারী, নেপথ্যে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি নেড়েছেন বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, জিয়াউর রহমান প্রথমে মোশতাককে ক্ষমতায় বসিয়ে পরে নিজেই ক্ষমতায় বসেছেন। ক্ষমতায় বসে পুনর্বাসন করেছেন স্বাধীনতা বিরোধীদের, তারাই আজ ভাস্কর্য বিরোধিতা করছে। এ সময় স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। মানব পাচার করে 4 বছরে এমপি পাপুলের 350 কোটি টাকা লেনদেনের হিসাব পেয়েছে সিআইডি। সংস্থাটির প্রধান জানিয়েছেন, পাপুলের অর্থ ও সম্পদ জব্দ করতে আবেদন করা হয়েছে। এদিকে পাপুল, তার স্ত্রী শ্যালিকা এবং মেয়ের 8টি ব্যাংকের 613টি ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আরো জানাচ্ছেন দীপু শিকদার। রাজধানীর পল্টন থানায় গত মঙ্গলবার মানি লন্ডারিং আইনে পাপুলের বিরুদ্ধে মামলা করে সিআইডি। আসামি করা হয় নামে বেনামে আরো বেশ কয়েকজনকে। আমরা এবার বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সিআইডি প্রধান জানান, পাপুল এবং তার স্বজন আর সঙ্গীদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উনি এবং ওনার অ্যাসোসিয়েট যারা প্রায় 526টা আমরা অ্যাকাউন্ট এবং এফডিআর এর আমরা সন্ধান আমরা পেয়েছি। তো এখন যে মামলাটা করেছি এখানে সুনির্দিষ্ট মানব পাচারের ক্ষেত্রে আমরা যে অংশটুকু পেয়েছি শুধু সেই অংশটুকু আমরা উল্লেখ করেছি এখানে, কিন্তু 38 কোটি টাকা আমরা এখানে উল্লেখ করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার এই সব জায়গা থেকে প্রায় 350 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আরো বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এরই মধ্যে পাপুলের অর্থ আর সম্পদ জব্দের জন্য আবেদন করা হয়েছে। ইতিমধ্যে এই আইন অনুযায়ী ওনার যে প্রপার্টি আছে এবং যে ব্যাংক ব্যালেন্স আছে এগুলোকে সিজ করার জন্য, ফ্রিজ করার জন্য আমরা কোর্টে প্রেয়ার দিয়েছি। আমরা আশা করছি অচিরেই কোর্ট আমাদের এই প্রেয়ারটা বিবেচনা করবে, এই প্রপার্টিগুলোকেও আমরা সিজ এবং ফ্রিজ করব। এদিকে পাপুল এবং তার স্বজনদের নামে থাকা সম্পত্তি জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান হিসেবে জাতীয় প্রেস ক্লাবকে 50 লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে প্রেস সচিব ইহসানুল করিম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে এই অর্থের চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উপকণ্ঠে 4টি আন্তজেলা টার্মিনাল নির্মাণ করা হবে, জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। বুধবার সাভারে ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকা পরিদর্শন শেষে দুই মেয়র জানান, রাজধানীর ভেতরে যাতে আন্তজেলা বাসগুলো প্রবেশ না করে সেজন্যই এমন ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন কমিটির কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া পরিদর্শনে যান ঢাকার দুই মেয়র। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা, জানান রাজধানীর ভেতরে যাতে আন্তজেলা বাসগুলো প্রবেশ না করে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাস রুট রেশনালাইজেশন সহ গণপরিবহন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে একটা শৃঙ্খলার মধ্যে আনার কার্যক্রম হাতে নিয়েছে। যানজট নিরসনে ঢাকার উপকণ্ঠে 4টি আন্তজেলা বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্তের কথা জানান তিনি। অচিরেই এখানে আন্তজেলা বাসদের জন্য টার্মিনাল স্থাপন করা হবে, নির্মাণ করা হবে। এটা নির্মাণ করা হলেই ঢাকা শহরের উপরে চাপগুলো কমে যাবে। আর উত্তরের মেয়র বলেন, আগামী বছরের 1 এপ্রিল ঘাটারচর থেকে মতিঝিলের বাস চালু হচ্ছে, আর বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো রাজধানীর ভেতরে প্রবেশ করতে পারবে না। আমরা কিন্তু সবাই চাই একটু শৃঙ্খলা আনতে। সে শৃঙ্খলা আনার জন্যই শহরের বাস শহরের মধ্যে সে ফ্র্যাঞ্চাইজ রুট নিয়ে চলবে এবং তারই পরিপ্রেক্ষিতে 1 এপ্রিল ঘাটারচর থেকে মতিঝিল আমরা প্রথম শুরু করতে যাচ্ছি। রাজধানীতে আন্তজেলা বাসের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, এতে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানান তারা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। মিথ্যা চুরির অভিযোগ এনে রংপুর নগরীর কোটপাড়া এলাকায় প্রতিবন্ধী অটো চালককে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম তাজহাট থানায় নির্যাতনকারী পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল হাসান আলীর মালিকানাধীন একটি অটো ভাড়া নিয়ে চালাতো প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুদিন আগে অটোটি চুরি হলে কনস্টেবল হাসান নাজমুলকে বাসায় ধরে এনে স্ত্রী সাথী বেগম সহ অমানবিক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে হাসান ও তার স্ত্রী মৃতদেহ সিলিংয়ের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি নামানোর পর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পায়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং গাড়ি ভাঙচুর করে। পরে জনসাধারণের দাবির মুখে কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে গ্রেফতার করে পুলিশ। আমরা প্রতিবন্ধী, আমাদের বিচার হতেই হবে। প্লাস আর হাতুর ছিল, কিন্তু আর নখ হচ্ছে আপনার থেতরানো ছিল, আর স্পট ছিল শৈলে, এই রানচোর উপর আবার আপনার স্পট ছিল, কালো দাগ ছিল। আমরা যে অবস্থা লাস্টটা পেয়েছি সেটা হলো দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে বোঝা যাচ্ছে তাকে আটকায় রেখেছে। ওই সময় সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলেও এই আত্মহত্যার পিছনে অবশ্যই হাসান দায়ী। দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া নেই। পাথর কোয়ারি সচল করার দাবিতে পরিবহন ধর্মঘটে অচল সিলেট বিভাগ। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ধর্মঘটের দ্বিতীয় দিনেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। যাত্রী ও পণ্যবাহী যান চলাচল না করায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। করোনা সংক্রমণ শুরুর পর সিলেটের জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়া হয়। সরকারের এই সিদ্ধান্ত আসে পরিবেশ রক্ষার জন্য। কোয়ারিগুলো বন্ধ হলে কাজ হারায় প্রায় 15 লাখ পাথর শ্রমিক, কাজ কমে যায় ট্রাক শ্রমিকদেরও। এমন পরিস্থিতিতে কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে ধর্মঘট শুরু করে সিলেট বিভাগের পরিবহন মালিক ও শ্রমিকরা। ভোর 6টার সময় আসছি, এই পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু
গাড়ি বা কোনো বিকল্প কোনো কিছুই নাই যে আমরা যে যেতে পারবো। গাড়ি নাই, কিছু নাই, অনেক মানুষ অপেক্ষা করে। ধর্মঘট ডাকার আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সনাতন পদ্ধতিতেও পাথর উত্তোলনের সুযোগ নেই বলে জানায় স্থানীয় প্রশাসন। এরপর ধর্মঘটে যায় পরিবহন মালিক শ্রমিকরা। তবে গতরাতে কিছু পণ্যবাহী যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে বলে জানান ধর্মঘটিরা। মৌলভীবাজার এবং হবিগঞ্জ থেকেও চলছে না বড় কোনো বাস। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে 6 মাসের মধ্যে ভূমি জরিপ ডিজিটাল পদ্ধতিতে, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। করোনা সহায়তা বিলে ট্রাম্পের নারাজি, মার্কিনীদের জন্য ভাতা বাড়ানোর দাবি। দেখছেন রাত 11টার 21 সংবাদ। পদ্মার খরস্রোতের মতোই জটিল ছিল ব্রিজ নির্মাণ। নথি ফাইলের ষড়যন্ত্র দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিল ভিন দেশেও। সহসা তাই শেষ হবার নয় পদ্মা জয়ের গল্প। সাধারণের মুখের ভাঁজে ভাঁজে সেই অল্প স্বল্প গল্প এখন পরিণত মহাকাব্যে। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় সেই জনকাব্য শোনাচ্ছেন অখিল পোদ্দার। শেখ হাসিনা করছে জনগণের জন্য, অনেক শান্তি জন্যই হয়েছে, অনেক কিছু হবে না, ওখানে আল্লাহর রহমত দেখাই দিছে। শেখ হাসিনা পদ্মা সেতু নিজটা ট্রেন উপরদা গাড়ি, এটা শেখ হাসিনা না দিলে জীবন পারতো না। হ্যাঁ, শেখের বাড়ি পারছে, কারণ সে যখন এটা করছে আমরাও খুশি, আমরা খুব খুশি হয়েছি। আমাদের দক্ষিণবঙ্গের জন্য এটা খুব ভালো হয়েছে। প্রধানমন্ত্রী উনি এটা বাস্তবায়ন করেছে, আমি মনে করছি ওনার নামে হওয়া উচিত। এটা কার নামে এটা প্রশ্নই আসবে না, এটা বলাই যাবে না, এটা আমরা সবাই বলি। দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসবে না। এটা শেখ হাসিনা সেতু, শেখ হাসিনা সেতু এবং এটা শেখ হাসিনা সেতুই হবে। মকসদ, জব্বার, আমেনা কিংবা গীতা রানীদের এই চাওয়ার পেছনে অবশ্য যুক্তি আছে। অভিমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেই পদ্মায় ব্রিজ নির্মাণ হলো। অনেক কিছু জটিলতা সে শিকার, তারপরে সে পদ্মা সেতুটা করছে, সে তাকে খুব ধন্যবাদ দেওয়া দরকার। খুব তার নামে ব্রিজটা হইলে আমি খুব খুশি হব। শ্রম দিছে, অনেক শ্রম দিছে পদ্মা সেতুটার জন্য, অনেক কথা শুনছে শেখ হাসিনা। সে অনেক কষ্ট করে এই ব্রিজটা উদ্বোধন করছে, তার জন্য উঠাইলে অনেক, তার নাম দিলে অনেক ভালো হয়। শেখ হাসিনা তার উপলক্ষেই এটা কার্যকরী হয়েছে, তার নামেই হওয়া উচিত। সেতুর নাম তাই বঙ্গবন্ধু কন্যার নামেই চান পদ্মায় ঘুরতে আসা মানুষ। একমাত্র বঙ্গবন্ধুর মেয়ে হিসাবেই অতি সাহসের জোরে এই সেতুটা করতে পারছে। আমি মনে করি এত চড়াই উতরার পরে যেহেতু বঙ্গবন্ধু এই সেতুটা করতে পারছে, সেই জন্য আমি শেখ হাসিনার নামই করতে চাই। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এই সেতুর মূল কারিগর আমাদের বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা। আমি মনে করি শেখ হাসিনার নামে এই সেতু নামকরণ করা হওয়া উচিত। শেখ হাসিনা তাদের আয় ব্যয় দিয়া সে করছে, তাদের নামই থাকবো। শেখ হাসিনা এই দেশের জন্য অনেক কিছু করছে, উন্নত করছে, এত পরিশ্রম সেই করছে। শেখ হাসিনার নামে এলে ভালো হয়। বঙ্গবন্ধুর একটা সেতু আছে, প্রধানমন্ত্রীর নামে দিলে ভালো হয়। 71 হয়েছিল বাংলার বিজয়। পদ্মার বুকে সেতু নির্মাণ করে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব এক বিজয় আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের চাওয়া এই ব্রিজের নাম যেন তার নামেই করা হয় শেখ হাসিনা সেতু। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সারা দেশের ভূমি জরিপ ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে, জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ডিজিটাল ব্যবস্থায় যাতে সাইবার হামলা না হয় সেজন্য সতর্ক রয়েছে মন্ত্রণালয়। দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে আরও গতিশীল করার তাগিদ দেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। 21টি জেলার পূর্ণাঙ্গ ডিজিটাল জরিপ অনুষ্ঠান। দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ভূমিকেন্দ্রিক জটিলতা রয়েছে মন্তব্য করে বক্তারা ডিজিটাল ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। জাতিসংঘ সহ বাংলাদেশের ডিজিটাল অ্যাওয়ার্ড প্রাপ্তি ভূমি মন্ত্রণালয়কে আরও এগিয়ে নেবে বলে আশা করেন মন্ত্রী। কতটুকু কি অ্যাচিভ করেছি জানি না, বাট ভূমি মন্ত্রণালয়ে অন্তত পক্ষে সোসাইটিতে কথা হচ্ছে যে না, থিংস আর মুভিং, ভূমি মন্ত্রণালয়ে কাজ হচ্ছে। 2020 সালে ভূমি মন্ত্রণালয় টপ 5-এ ইনশাল্লাহ পড়ছে। টপ 5 না, টপ 5-এর মধ্যে মানে বেশ ভালো অবস্থানেই আমরা আছি। দক্ষ, আধুনিক ও টেকসই উন্নয়নের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে অনেক চমক দিয়েছে
সামনে ইনশাল্লাহ আরো অনেক চমক দিবে। মানুষ মনে করে যে ভূমি মন্ত্রণালয় হওয়া উচিত একটা আস্থার ঠিকানা, এটা আমি প্রপারলি এস্টাবলিশ করতে চাচ্ছি। ভূমি সচিব, বিভাগীয় কমিশনার ও মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে এবারের বড়দিনে আনন্দ উৎসব না করে আধ্যাত্মিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন রাজধানীর কাকরাইল চার্চের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। বড়দিন উপলক্ষে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান আর্চবিশপ। পাপীদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের জন্মদিনে উৎসব আমেজ, গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ছাড়াও বড়দিনের উপাসনার জন্য প্রস্তুত করা হচ্ছে প্রার্থনা স্থল। নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। আর্চবিশপ বলেন, ভোগবাদী আত্মকেন্দ্রিক হয়ে উঠছে মানুষ, অত্যাচারে ক্ষতবিক্ষত প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। মঙ্গলের জন্য সবাইকে বিবেকী সিদ্ধান্ত নিতে হবে, সাম্যের দিকে অগ্রসর হতে হবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন। বলেন, আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নত সেবা দেয়াই এই শাখার লক্ষ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী 8টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী কমলনগর, লক্ষ্মীপুর, শিকারপুর বাজার যশোর, চুলকাটি বাজার বাগেরহাট, কামতা বাজার চাঁদপুর, আশুতিয়া বাজার ও নিয়ামতপুর বাজার কিশোরগঞ্জ, বাখরনগর নরসিংদী এবং রামকৃষ্ণপুর বাজার কুমিল্লায় আউটলেটগুলো উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক এবং মোহাম্মদ শামসুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভায় 2020 সালের 30 জুন সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 200% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 75% নগদ লভ্যাংশ অনুমোদন হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম। আরও উপস্থিত ছিলেন পরিচালক SM আশরাফুল আলম, SM মাহবুবুল আলম, SM রেজাল আলম, SM মঞ্জুরুল আলম অভি। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিএমএম আদালতে আইনজীবীদের বিক্ষোভের পর বিচারক ছুটিতে, আন্দোলন স্থগিত। সমরাস্ত্র ও নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আনকারা। দ্রুতই তিস্তার পানি বন্টন সমস্যা সমাধান, সীমান্ত হত্যা আসবে শূন্যের কোঠায়, জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 30 মৃত্যু। ডিজিটাল প্ল্যাটফর্মে সরব ভাস্কর্য বিরোধী চক্র, মুক্তিযুদ্ধ ও সংবিধানকে কটাক্ষ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।